আমরা মানুষেরা বড়ই বিচিত্র, বুঝলে। আমরা যে যার নিজেদের দুর্বলতাগুলোকে ঢেকে রাখতে প্রাণপণ চেষ্টা করি, আবার অন্যের দুর্বলতাকে হাতিয়ার করে তাদের অপমান করতে এক কথায় ঝাঁপিয়ে পড়ি। অন্যের ভুল ত্রুটি টেনে বার করে এনে তাদের জীবনে বিপর্যয় ঘটানোর দায় যেন আমাদের ঘাড়ে। বলি তাহলে। নমস্কার বন্ধুরা, আমি রাকিব। গল্পাসুর গল্পের গ্যালাক্সির আজকের বিশেষ নিবেদনে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সপরিবারে আপনারা আজকের গল্পটি উপভোগ করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো? না করে থাকলে এক্ষুনি করে ফেলুন। আগামী দিনে আরও ভালো ভালো গল্প আনার চেষ্টা করব আপনাদের জন্য। এবার ফেরা যাক আজকের উপস্থাপনার কথায়। আসুন শুনে নিই। বাল্যবন্ধু রামনকুলের গ্রামে গিয়ে তারানাথের পরিচয় হল সৎগোপাল নামের একজন সজ্জন ব্যক্তির সাথে। ঘটনাক্রমে সৎগোপালের স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ল বাপের বাড়িতে গিয়ে। সৎগোপাল তারানাথকে অনুরোধ করল তার স্ত্রীকে সুস্থ করে তুলতে সাহায্য করবার জন্য। তারানাথ দায়িত্ব নিল বিষয়টার, কিন্তু শেষ পর্যন্ত তার কপালে কি আছে? মৃত্যু। চলুন শুনে নিই আজকের গল্প। শ্রীযুক্তা অনুশ্রী মণ্ডলের লেখা তারানাথ তান্ত্রিক ও বোবা কাঙালিনীর জ্বালাতঙ্ক। আজকের গল্পে রয়েছে প্রতিহিংসা, প্রতিশোধ স্পৃহার দহন, সেই সাথে দুর্বল মানুষের অসহায়তার সুযোগ নিয়ে মিথ্যাচারকে প্রশ্রয় দেওয়ার মতন পাপের সাজা। তাহলে আর দেরি না করে শুনে ফেলুন আজকের বিশেষ নিবেদন, তারানাথ তান্ত্রিক ও বোবা কাঙালিনীর জ্বালাতঙ্ক। মনটা সকাল থেকেই খচখচ করছে। গিন্নির শরীরটা আবার খারাপ হয়েছে দেখে দুশ্চিন্তাটা ক্রমশই বাড়ছে। এই তো 2 সপ্তাহ আগেই জ্বর টর সব কোনোক্রমে সারল, আবার কিনা অসুস্থতা। কাল মধ্যরাতেও মাথা পুড়ে যাচ্ছিল জ্বরে। শোবার আগে মুখে রুচি ছিল না খাবার। বারবার এরকম অসুস্থ হওয়া তো ভালো কথা নয়। এবার কোনো ডাক্তার বুদ্ধি না দেখালেই নয়। গিন্নিকে ডাক্তার দেখানো নিয়েই আলোচনা করা দরকার কারোর সাথে। বুঝতে পারছিলাম না কি করা যায়। এমন সময় কিশোরী প্রবেশ করলো আমার ঘরে। ঈশ্বর যেন সবটা ছকে রেখেছিলেন আগে থাকতেই। কিশোরী গিন্নির অসুস্থতার ব্যাপারখানা শুনে প্রথমেই বলল, ডাক্তার দেখানোটাই বুদ্ধিমানের। তবে একবারে না হয় তারানাথ চক্রবর্তীর সাথে এ নিয়ে কথা বলে নাও, বুঝলে। যদি গ্রহট্রহের ফেরে কিছু হচ্ছে, তবে সমস্যার গোড়াটা অন্তত ধরে ফেলা যাবে। চক্রবর্তী মশাই তো আছে, মিটিয়ে দেবে সমস্যা। আমি মাথা চুলকিয়ে বললাম, কিন্তু তোমার বৌদিকে একা বাড়িতে ফেলে রেখে তারানাথের কাছে যাওয়াটা কিন্তু সঠিক সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না। কিশোরী এবার একটা চেয়ার টেনে বসে বলল, তাহলে আমি গিয়ে ডেকে আনি তাকে। বাড়িতে এসেই দেখে যাক বৌদিকে। এখন এক কাপ চা খাওয়াবে বিভূতি? আমি সম্মতিসূচক ঘাড় নাড়লাম। আমার মোটেই চা খেতে ইচ্ছে হলো না, আর তাছাড়া দুপুরের রান্নাও তো চাপাতে হবে। গিন্নিকে আজ এই অসুস্থ শরীর নিয়ে রান্না করতে দেওয়া যাবে না মোটেই। বেচারি জ্বরের তাড়নায় সারা রাত 2 চোখের পাতা এক করতে পারেনি। আমি কিশোরীর একার জন্যই চা চাপালাম। ঠিক করলাম ডাল করব আর ভাত আলুতে একসাথে সেদ্ধ করে নেব, তাতেই দুপুরের খাওয়া হয়ে যাবে। চা দিলাম কিশোরীকে। সিগারেট ধরাতে ধরাতেই সিদ্ধান্তটা স্থির হলো, তারানাথকে এ বাড়িতে ডেকে আনা হবে। কিশোরী একাই গেল এই কাজে। তারানাথ এলো দুপুর 2টোর দিকে। আমার গৃহিণী তো সসংকোচে বার কয়েক ক্ষমা চাইল অসুস্থতায় তারানাথের কোনো সেবা করতে পারছে না বলে। আগে আগে মাফ করবেন ঠাকুর মশাই, আমি শয্যা নিয়েছি বলে ঘরেও কোনো আয়োজন নেই। চা করে দিই? দুপুরের খাবার খেয়ে এসেছেন? আমার স্বামী আলু আর ডাল দিয়ে কোনো রকমে 2টো ভাত ফুটিয়েছে, তা কি আপনাকে দিতে পারি? আমায় আপনি মাফ করুন। তারানাথ গিন্নির সংকোচ কাটিয়ে দিল 2-4টে কথাতেই।
হেমা, ছিছি, তুমি অসুস্থ, তাই তো কিশোরী আমায় ডেকে আনলে। তোমার ঘরে সেবা নিতে তো আজ আসিনি মা। তোমায় সুস্থ করতে যদি আমার সামান্য কিছু বিদ্যে কাজে লাগে, তো সে ক্ষমতাই দিতে এসেছি। তুমি নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করো মা। পরে আমি আবার আসবো তোমার হাতের দুটো অন্যের স্বাদ নিতে। তুমি কিচ্ছুটি ভেবো না আজ। তারানাথ আমার স্ত্রীকে ভালো করে নিরীক্ষণ করলো। কিছুক্ষণ গল্পও করলো সে গিন্নির সাথে। তারপর বাইরে এসে একটাই কথা বলল আমায়, সংসারের কাজে ধকল পড়েছে তোমার গৃহলক্ষ্মীর, একটু বিশ্রাম প্রয়োজন তার। ওই হপ্তাখানিক যদি ঘরের কাজ বাদ রেখে মুক্ত বাতাসের মাঝে একটু হাঁটা চলা করতে পারে আর দুশ্চিন্তা মুক্ত হয়ে পর্যাপ্ত ঘুমোতে পারে, তবেই ও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। ডাক্তার দেখানোর প্রয়োজন পড়বে না, বুঝলে? মূল কথা হলো গিন্নির বিশ্রাম দরকার। দুপুর বলেই হয়তো জ্বর অনেকটা নেমে গিয়েছে শূন্যে। চিন্তা থেকে গেল, যদি আবার বাড়ে জ্বরটা রাতের দিকে। রাতেই তো সব রোগের বাড়বাড়ন্ত হয় বলেই জানি। আমার দুশ্চিন্তা বুঝতে পেরে তারানাথ বলল, চিন্তা নেই, আর ওর জ্বর আসবে না। আমি তারানাথের চোখে নীরব আশ্বাস দেখলাম। মুহূর্তেই অনেকখানি বিশ্বাস জন্ম নিল আমার এই মানুষটার প্রতি। আমি তারানাথকে বসতে বলে রান্নাঘরে গেলাম চা করতে। আমার নিজের মনটাও অনেকক্ষণ ধরেই চা চা করছে। সকালে যে চা খাইনি, মিনিট দশেকেই চা করে আনলাম 3 জনের জন্য। বিকেল পড়তে এখনো দেরি। কিশোরী বসে আছে আমার ঘরেই। তারানাথ বাড়ি ফিরবো করছে আমার তৈরি চা খেয়েই। এমন সময় বাত সাধল প্রবল মেঘ। চারদিক থমথমে, কালচে হয়ে এসেছে গাছগাছালি। বাতাস একেবারে বন্ধ, শুধু ধুলোর ঝড় বয়ে যাচ্ছে মাঝে মধ্যে। বোঝা গেল এ হচ্ছে কালবৈশাখীর পূর্ব প্রস্তুতি। তবে বোঝা যায় না কখন শেষ হবে আজকের এই ঝঞ্ঝা। বৃষ্টি নামতে দেরি হবে হয়তো, কিন্তু আজ যে নামবেই সে নিয়ে সন্দেহ নেই। ঝড় দেখেই সে কথা বোঝা যায়। বৈশাখ মাসের শেষ বলে কথা। কিশোরী মনে মনে যে আনন্দিত, সেটা ওর মুখ চোখের ভাব দেখেই বোঝা যায়। আমি কিছু বলতে যাব, তার আগেই ও বলে উঠল, আজ কিন্তু গল্প না শুনে নড়ছি না। প্রকৃতি বেশ একটা আমেজ এনে তৈরি করেছে বলে কথা। কি বলো বিভূতি? আরেক কাপ করে চা খাওয়াতে তুমি নিশ্চয়ই কার্পণ্য করবে না? হ্যাঁ, কি বলো? আমি বললাম, না না, আমার কোনো আপত্তি থাকার কথাই নেই। ঠাকুরমশাই চাইলেই বসতে পারি। তারানাথ হাসল। হাসির কারণ যে স্বাভাবিক কিছু নয় সেটা বুঝতে বাকি থাকলো না আমাদের। কিশোরী জিজ্ঞেস করল, বলছি ঠাকুরমশাই, কোনো গল্প কি মাথায় এলো? তারানাথ থমথমে মুখে বলল, আজ আর চা খাবো না। সিগারেট হবে তোমাদের কারোর কাছে? কিশোরী পকেট থেকে 3টে সিগারেট বার করল, সেই সাথে দেশলাই। একটা সিগারেট আমার দিকে আর একটা তারানাথের হাতের কাছে বাড়িয়ে দিয়ে বলল, তাহলে শুরু করুন দেখি। বৃষ্টি তো এবার নামলো বলে। তারানাথ আরম্ভ করল, আমরা মানুষেরা বড়ই বিচিত্র, বুঝলে? আমরা যে যার নিজেদের দুর্বলতাগুলোকে ঢেকে রাখতে প্রাণপণ চেষ্টা করি, আবার অন্যের দুর্বলতাকে হাতিয়ার করে তাদের অপমান করতে এক কথায় ঝাঁপিয়ে পড়ি। অন্যের ভুল ত্রুটি টেনে বার করে এনে তাদের জীবনে বিপর্যয় ঘটানোর দায় যেন আমাদের ঘাড়ে। বলি তাহলে, আমার এক বাল্যকালের বন্ধুর কাছে একবার ছিলাম কালবৈশাখীর সময় বেশ কয়েকদিন। সেই বন্ধুটির নাম রামনকুল। বয়সে আমার থেকে 3 বছরের বড়, তবু সে আমায় তুমি সম্বোধন করত। পৈতৃক সম্পত্তি বেচে সে তার স্ত্রীর বাপ ঠাকুরদার গ্রামে গিয়ে ভিটে বেঁধেছিল। গ্রামটার নাম বোধনপুর। সেখানেই জীবনের শেষ পর্যন্ত সে কাটিয়েছে। গত বছর খবর পেয়েছি সে আর ইহজগতে বেঁচে নেই। কষ্ট হয়েছিল। তার সূত্র ধরে মাথায় এলো সেবারের বিভৎস ঘটনাগুলো।
যেবার ওর ঘরে গিয়ে কদিন কাটালাম, সেবার আমার সাথে পরিচয় হয়েছিল ওই রামনকুলের প্রতিবেশী সদগোপাল ঘোষ মহাশয়ের সাথে। লোকটি বড় ভালো। প্রথমবার আলাপ হওয়ার পর থেকে প্রতিদিন সে বিকেলবেলায় নিয়ম করে আমার সাথে দেখা করতে আসতো। চা খেতে খেতে ওই গ্রামের আর প্রতিবেশী গ্রামগুলোর গল্প করত। রামনকুলও সে আড্ডায় ভূমিকা পালন করত বটে, তার ভূমিকা নিতান্ত সামান্য হলেও ফেলে দেওয়া যায় না। সে বাদাম ভাঙতে ভাঙতে আমাদের এই তিনজনের আড্ডার রস জোগাত। বন্ধ কাটেনি সে সময়গুলো। কিন্তু একদিন সদগোপাল আর এলো না। ঘন বর্ষা হলো সেই বিকেলেই। আমরা অপেক্ষা করলাম, তবে খোঁজ নিলাম না তার। ভেবেছিলাম বাইরে কোথাও গিয়েছে, হয়তো ফিরতে পারেনি সময় থাকতে। সে রাতটা এক প্রকার কাটলো ঝড় বাদলাতেই। পরের দিন বিকেল নামতে তখনও ঢের দেরি আছে। বৈশাখ মাসের শুরু। আকাশের মেঘগুলোর রং ঘন আর ঘোলাটে হচ্ছে ক্রমাগত। রামনকুল আমায় বললে, আজকেও সদগোপাল আসবে বলে মনে হয় না, বুঝলে? আমার মন কিন্তু ঠিক উল্টো কথাটা বলল। আমার মনে হতে লাগলো সদগোপাল আসবে, দেরি করে হলেও আজ সে ঠিক আসবে। আমার কথাটা এই শেষমেশ সত্যি হয়েছিল। তবে সে দেরি করার পরিবর্তে আগে আগেই এসে পৌঁছেছিল খানিকটা। তার মুখের রং দেখলাম পাংশুটে, গালে না কামানো খোঁচা দাড়ি, গাল দুটো ভিতরের দিকে ঢুকে এসেছিল। কপালে একটা কালো তিলক আর এক রাশ দুশ্চিন্তার কাটা কাটা বাঁজ। রামনকুল জিজ্ঞাসা করল, কি হে সদগোপাল, কাল এলে না, আজ এলে তো মুখ অন্ধকার করে, কি হয়েছেটা কি? সদগোপাল একবার আমার দিকে আর একবার রামনকুলের দিকে ভালো করে তাকিয়ে নিয়েই বলতে লাগলো, আমার স্ত্রীটা এক ভয়ানক রোগে পড়েছে, জানো তো। 3-15 হলো বাপের বাড়ি পাঠিয়েছিলাম তাকে। ওর গর্ভে সন্তান এসেছিল। ভাবলুম আমি একা মানুষ, কি আর যত্ন আত্তি করবো এই সময়, তাই ওকে ওর বাপের ঘরে দিয়ে এলুম। তখন কি জানতুম হেন কাণ্ড ঘটবে। কেউ বলতে পারছে না তার কি হয়েছে। একজন তান্ত্রিকের কাছে গতকাল নিয়ে গেছিল ওর দাদারা। আমি পরশু রাতেই খবর পেয়ে বেরিয়ে পড়েছিলাম। পরদিন সকালে ওর মেজ দাদা, আমি আর ওর এক বৌদি 3 জনে নিয়ে গেলাম ওই সেই তান্ত্রিকের কাছে। কিন্তু কোনো সমাধান হলো না। আমি এবার ওকে আশ্বস্ত করতে ওর কাঁধে হাত রেখে বললাম, তুমি শান্ত হও, তারপর সবটা খুলে বলো। কি হয়েছে তোমার স্ত্রীর? তার কি রোগ করেছে? সদগোপাল চোখ দুটো বুজে নিল এক গভীর শোক ঢাকতে। বলল, ঠাকুর মশাই, আমার স্ত্রীর মাথার রোগ হয়েছে। সে ক্ষণে ক্ষণে গলার স্বর বদলে ফেলে চিৎকার করছে তারস্বরে, যেন কেউ ডাকছে। কিন্তু কেউ কাছে গেলে কাউকে আর চিনতে পারছে না। ওই সেই তান্ত্রিক একটা মন্ত্রপুত জল এনে দিলেন, বললেন অনেক পরে নিয়ে আসা হয়েছে, সারানোর উপায় এখন কঠিন হবে। আমি বিষয়টা সেভাবে বুঝতে পারলাম না প্রথমে, কিন্তু ব্যাপারটা যে খুব গম্ভীর সেটা বুঝতে আমাদের কারোরই আর বাকি রইল না। সদগোপাল আবার আজ ফিরে যাবে তার শ্বশুর বাড়িতে। ওর স্ত্রীর অবস্থা মোটেই ভালো না। আমায় আর রামনকুলকে নিয়ে যেতে এসেছিল সে। রামনকুল আমাদের 3 জনের আড্ডায় আমার যে যে প্রশংসাগুলো করেছে সেগুলোই সদগোপালকে উদ্বুদ্ধ করেছে আমার কাছে সাহায্যের হাত পাততে। আমি না করলাম না। বিষয়টাতে যে আমি কিছু করতে পারলেও পারি সেটা আমার আগে থাকতেই মনে হয়েছিল। যাকে সেদিন সন্ধেতে রওনা দিলাম আমরা 3 জন একই সাথে। পথ বেশি দূরের না, প্রতিবেশী গ্রামের মেঠো পথ ধরে সদগোপালের শ্বশুর বাড়ির গ্রামে যাওয়া খুব কঠিন বোধ হলো না। আমার সাথে নিয়ে নিয়েছিলাম আমার কয়েকটা দরকারি অদরকারি সামগ্রী। কোনটা কখন কাজে লেগে যায় সে কথা কে বলতে পারে। গ্রামটার নাম গরলপুর।
পৌঁছতে পৌঁছতে রাত্রি খানিক নেমে এসেছিল। আকাশে রাতের শোভা। কাল বৈশাখী আজ আসবো আসবো করেও আসেনি বলেই মেঘ নেই আকাশে। চারিদিক শুকনো খটখটে, তবে জোলো হাওয়া বইছে খুব। রামনকুল বেশ চুপচাপ হয়ে আছে। সদগোপাল ছটফটিয়ে উঠছে মাঝে মাঝে ওর দুশ্চিন্তার কারণে। পৌঁছে প্রথমেই হাত মুখ ধুয়ে জলও যোগ করলাম আমরা। তারপর সদগোপালের স্ত্রী মণিকণাকে দেখে এলাম। সে ঘুমোচ্ছে, চোখের তলায় তার কালচে ভাব স্পষ্ট। হাত দুটো সরু লিকলিকে বুকের উপর রাখা, যেন নিশ্চিন্তে ঘুমোচ্ছে সে অসুস্থতা কাটিয়ে। সদগোপাল বলল, হ্যাঁ, এখন ঘুমোচ্ছে, রাতে আবার শুরু হবে। ওর কাছে যেতে কেউ সাহস পাচ্ছে না, যদি আঘাত করে সেই ভয়। আমি ওর চোখ পর্যবেক্ষণ করলাম। রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা এত তাড়াতাড়ি হয়ে যাবে বুঝতে পারিনি। ডাক এলো খেতে বসার জন্য। বাড়ির মালিক সদগোপালের বড় সম্বন্ধী নগেন্দ্র, তার সাথে বিস্তর গল্প হলো খাওয়ার শেষে। নাস্তিক মানুষ তিনি। বনের অর্থাৎ মণিকণার ঘটানো ঘটনাগুলো তিনি ধরেই নিয়েছেন মাথার ব্যায়াম বলে। তিনি আমায় বললেন, ব্যায়াম নয় তো কি বলুন তো মশাই? সদগোপালের মুখে শুনছিলাম আপনি কি সব গণনা করতে পারেন। আপনিই বলুন, ভূত টুত কি আদৌ হয়? হ্যাঁ কি মশাই? পাড়াপড়শি বলছে ভূতে ধরেছে। আর যদি ভূতের অস্তিত্ব থেকেই থাকে, আমাদের লক্ষ্মীমন্ত বোনটাকেই বা কেন ধরতে যাবে সেই ভূতে? কোনো কারণ আছে কি এর? আমি তর্ক করলাম না, এসে কথাটাকে সরিয়ে দিলাম। গল্প হলো অন্য সব বিষয়েও। সত্যি বলতে আমি আর রামনকুল অপেক্ষা করছিলাম মণিকণার ঘুম ভাঙার। কিন্তু বিশ্বাস হবে না তোমাদের, সেই রাতে মণিকণার আর ঘুম ভাঙল না। সদগোপালের স্ত্রী মণিকণা সেই রাতেই মারা গেল। সবাই অবাক। বাঁচানোর উপায় না দিয়েই মেয়েটা চলে গেল। শুনলাম গ্রামের আরো একজন যুবতী মারা গেল সেই রাতেই। সে অবশ্য ওই গ্রামের মেয়ে নয়, বৌমা, গোসাইদের ঘরের ছোট বৌমা। দুটো মৃত্যুর ঘটনা আমার আবার একে অপরের সাথে যুক্ত বলে মনে হতে লাগলো। সদগোপাল প্রচন্ড ভেঙে পড়েছে দেখে আমার কষ্ট হলো। দাহ কাজের জন্য ওই বাড়ির সকলেই ব্যস্ত তখন। আমি রামনকুলকে নিয়ে গোসাইদের বাড়িতে গেলাম সুযোগ বুঝে। ওদেরও দাহ কাজের জন্য প্রায় সকলেই বেরিয়েছিল শ্মশানের উদ্দেশ্যে। বাড়িতে শুধু ৩-৪টি স্ত্রী লোক ছিল। একজন আমাকে আপ্যায়ন করে বসালো আমার পরিচয় শুনে। আমার পরিচয় সম্পর্কে বেশি কিছু বলিনি, আবার কম কিছুও বলিনি তাদের। যাক, একজন স্ত্রীলোক আমায় জানালো যে মৃতা বউটি বিগত 5 দিন ধরে পাগল হয়ে গিয়েছিল। তার নাকি ঘরের কাজে মূল লাগতো না। খাবারের থালা উল্টে মাঝে মাঝেই চেঁচিয়ে উঠত সে, আমি ফিরে এসেছি এই বলে। চেঁচানোর সময় কেউ তার কাছে গেলে সে আরো বেশি ক্ষেপে উঠত নাকি। এ বিষয়ে গ্রামের ভবানী তান্ত্রিককে অবগত করা হলে তিনি একটি তাবিজ দিয়েই বিদায় করে দেন ওদের। বউটিকে বাঁচানো নাকি তার পক্ষে আর সম্ভব নয়। বাড়ির লোক বউটির পাগলামো পাড়ায় প্রকাশ করতে চায়নি, পাছে 5 কান হয়ে ওদের বাড়ির বদনাম হয়। আমি আর রামনকুল উঠে পড়লাম। রামনকুল প্রস্তাব দিল, তারানাথ, এই একবার ওই গ্রামের তান্ত্রিক সন্ন্যাসীর কাছে গেলে কেমন হয়? যাবে? আমি এমনটাই প্রস্তাব দেব ভাবছিলাম। কাজেই রামনকুলের প্রস্তাবে রাজি না হওয়ার কোনো মাত্র কারণ ছিল না। খোঁজ খবর নিয়ে আমরা চললাম সেই তান্ত্রিকের ডেরায়। কয়েকটা শিমুল গাছ আর কদবেলের গাছের আড়ালে তার কুটির। আমরা যখন গেলাম তখন সে কুটিরের দাওয়ায় বসে অন্ন সেবন করছে। যতক্ষণ না তার খাওয়া শেষ হলো, আমরা দুজন বসে রইলাম ঘরের সামনে বানানো একটি মাটির দাওয়ার এক পাশটাতে। লোকটা খেয়ে দিয়ে নেমে এলো। আপনার সাথে কিছু প্রয়োজন ছিল, আপনি যদি অনুমতি দেন তবেই বলতে পারি। লোকটি একপাশে হ্যাঁ সূচক ঘাড় নাড়ল।
রামনকুলের ইশারায় আমি বলতে শুরু করলাম, গ্রামের দুটি স্ত্রীলোক আজ রাত্রিরে দেহ ছেড়েছে। তাদের দুজনকেই আপনার কাছে আনা হয়েছিল তাদের মৃত্যুর আগে। গ্রামের লোকের ধারণা ওদের উপর আত্মার ভর ছিল। আপনি ওদের সুস্থ হওয়ার অঙ্গীকার না দিলেও একটি করে তাবিজ দিয়েছিলেন। আমি কি জানতে পারি ওদের কি হয়েছিল বলে আপনার ধারণা? লোকটি বেজায় হেসে উঠল। তার হাসি মোটেই শুভ ঠেকল না আমাদের দুজনে। রামনকুল প্রশ্ন করল, এ কি হাসছেন যে? লোকটি প্রত্যুত্তরে বলল, ওদের কপালে মৃত্যু ছিল পূর্বলিখন। আমি জানতাম। আমি বলে দিয়েছিলাম ওদের পরিবারের লোকজনদের সবাইকে। সেই সাথে মন্ত্রপুত একটা তাবিজ দিয়েছিলাম যাতে কষ্ট না পেতে হয় মরবার সময়। তাহলে রাতেই ওদের প্রাণনাশ হয়েছে। যাক, শান্তিতে মরেছে মেয়ে দুটো। কিন্তু আপনি হাসলেন কেন? প্রশ্ন করলাম আমি। কোনো উত্তর দিল না ভবানী তান্ত্রিক। উঠে চলে গেল ঘরের ভিতর। আমরাও উঠে পড়লাম সেখান থেকে। পথে ফিরতে ফিরতে রামনকুল আমায় বলল, লোকটার ভাবগতিক কিছু বেঠিক লাগলো আমার। আমি বললাম যে আমার ওই একই কথা মনে হয়েছে। ফিরলাম সৎগোপালের শ্বশুর বাড়িতে। তখনও বাড়ির বেশিরভাগ সদস্য দাহ কাজ করে ফিরে আসেনি। পরিকল্পনা হলো সৎগোপাল আর এ বাড়ির বড় ছেলে নগেন্দ্র ফিরলে আমরা বিদায় নেব, কিন্তু তা আর হলো না। নগেন্দ্র ফিরে এসে আমার হাতে পায়ে ধরল, বলল, আর যতদিন থেকেছেন না ঠাকুর মশাই, আপনাদের একটু যত্ন আত্তি করতে চাই। আপনারা গতকালই এলেন আর আজই চলে যাবেন, এ মোটেও শোভা পায় না। অতিথি বলে কথা, বোনটা আমাদের দুঃখে রেখেই চলে গেল। জামাইয়ের কুটুম্ব আপনারা, শোকে পড়ে আপনাদের অবমাননা করতে পারি না। আমার থাকবারই ইচ্ছে ছিল। ওদিকে রামনকুলেরও নগেন্দ্র রাবদার ফেলে দেওয়ার জায়গা রইল না। সৎগোপাল কিছুটা স্বাভাবিক হতে পেরেছে এর মধ্যে। তাকে বোঝানো হয়েছে। তার স্ত্রী মাথায় সিঁদুর নিয়ে মরেছে, অগত্যা সে সুখী হবে স্বর্গে গিয়ে। কিন্তু ওর গর্ভের সন্তানটার কথা আর কেউ তুললে না। আমার থেকে যাওয়ার পেছনে একটা অভিসন্ধিত ছিল বটে। সে কাজেই নিজেকে প্রবৃত্ত করতে উঠে পড়ে লাগলাম। রামনকুলকে সঙ্গে নিয়েছিলাম প্রথম থেকেই। সে আমার অভিসন্ধি সম্পর্কে অবগত হয়ে একটুখানি উত্তেজিত হয়ে পড়েছিল। ও নিজেও এই সমস্যার নিষ্পত্তি সম্পর্কে জানতে উদ্যত হল। আমরা দুজনেই বুঝেছিলাম কিছু একটা হয়েছে এই গ্রামে। ভবানী তান্ত্রিক বুঝতে পারছে সবটা। সবটা জেনেও যে সে চুপ আছে, এটা তার কথা শুনলে বোঝা যায়। এই গ্রামে যে এই দুই স্ত্রীলোকের মৃত্যুর ঘটনায় শেষ অঘটন নয়, সে নিয়ে আমি আর রামনকুল নিশ্চিত। রাতের খাওয়া সেরে আমি আর রামনকুল একটু বেরিয়েছিলাম বাইরের দিকে। আকাশে মেঘের ঘন ঘটা, গরমটাও বেশ পড়েছে। চারদিকে আম্রমুকুলের মন মুগ্ধ করা সুগন্ধ। হঠাৎ এক ছোঁড়া কোত্থেকে এসে জুটল আমাদের সামনে। তার হঠাৎ উদয় হওয়াতে রামনকুল চমকে উঠেছিল প্রায়। সে ছোকরাকে জিজ্ঞেস করল, কোথা থেকে বাছা এলে বলো তো তুমি? এতক্ষণ আমরা এই চত্বরেই রয়েছি, কাউকে তো দেখতে পেলাম না। আচমকা তুমি আমাদের সামনে এলে কোত্থেকে? সে ছোকরা হাসলো এক গাল, তারপর বলল, ভয় পেলেন বুঝি? তারপর সে কথা বলতে শুরু করলো। আমি আসলে ঝোপের ওই দিকটা দিয়েই এসেছি। খেয়াল করেননি আপনারা? গল্পে মত্ত হয়েছিলেন বোধহয়। একটা কথা বলি, রামনকুল ছেলেটির আমার কাছাকাছি আসাটা টের না পেলেও আমি কিন্তু স্পষ্টই টের পেয়েছিলাম। তাই আর কিছু বললাম না। ছেলেটি এবার নিজের কথায় এলো। আগে আমার নাম ফণি, এই গ্রামেই ঘর। গ্রামের মোড়ল আমার বাবা। তা এত রাতের বেলা তুমি ছোট মানুষ এই ঝোপে ঝাড়ে কি করছো? সাপ খোপ যদি কামড়ে দেয় কি করবে? গ্রীষ্মকাল, তোমার বাড়ির কেউ বকবে না তোমায়? ফণি হেসে উত্তর দিল,
বাড়ির কেউ তো জানে না আমি এখানে আছি সে কথা। আপনাদের সাথে একখানি কথা ছিল, তাই আমি এলাম। দূর থেকে দেখলুম আপনারা খেয়ে দিয়ে টহল দিতে বেরিয়েছেন কিনা। আমাদের চিনলে কি করে? আমি শোধলাম ছোকরাকে। সেই জবাব দিলে, বারে, আপনারাই তো গোসাইবাবুদের ঘরে গিয়েছিলেন, ওর পাশের বাড়িতেই আমি থাকি। আপনাদের পরিচয় আমি শুনেছি সকালেই। তা কি কথা আছে তোমার? জিজ্ঞেস করলো রামনকুল। ফোনই বলতে শুরু করলো, এই বাড়ির মেয়ে মণিকণা দিদি আর গোসাইবাবুদের ছোট বউ কেন মূল্য, সে কথাই আপনাদেরকে জানাতে এসেছি। সে কি? তুমি কি করে জানলে? এই গ্রামে সব কথাই আমার জানা, যা যা কেউ জানে না। বলো দেখি, কি জন্য এই মৃত্যু দুটো হলো? ফোনই শুরু করলো ওর কথাগুলো। এই গ্রামে সব ভালোই চলছিল, কিন্তু সব তো আর দীর্ঘকাল যাবৎ ভালো চলে না। ঘনিয়ে এলো দুঃস্বপ্নের মেঘ। একটা মড়ক হলো 13 বছর আগে এই গ্রামে আর আশেপাশের কটা গ্রামে। অনেক লোক মরল মড়কের জ্বালায়। লোকে তখন খুঁজতে লাগলো শান্তির উপায়, কি করে মড়ক দূর করা যায়। সেই নিয়ে ভাবতে ভাবতে সকলেরই অনিদ্রা হল। শিক্ষিত লোকের তখন বড়ই অভাব এই অঞ্চলে। যাদের পয়সা আছে তারাই বাইরে গিয়ে পড়ে, আর যাদের পয়সা নেই তারা গদর খাটিয়ে অন্ন আনে। এই ছিল ব্যবস্থা। আরেকজনের কথা বলি, গগন ছিল লোকটার নাম। গ্রামের একেবারে শেষ মুখে তার ঘর। পূর্বপুরুষের কোনো কৃতকর্মের দায়ে লোকটা সপরিবারে ত্যায্য হয়েছিল এই গ্রামের মানুষের দ্বারা। ব্যাস, আর কি করার মতন তার কাছে তেমন কোনো কাজ ছিল না কোনোদিনই। মরকে ওর যেটুকু সম্বল ছিল সব গেল। খরা পড়ায় ওর চাষের জমিটুকুও গেল। অন্যভাবে শুকিয়ে মরল সে আর তার একমাত্র 5 বছরের ছোট ছেলেটা। কোনো ক্রমে দিন চলল গগনের স্ত্রীর। তার হতভাগ্য যে সে বেঁচে রইল। মরক শেষ হলো, কিন্তু ওই একা সর্বহারা স্ত্রী লোকের পক্ষে চাষ জমিতে ফসল ফলানো তো সম্ভব ছিল না। সে ভিক্ষা করতে বেরোলো, তবে নিজের পরিচয় গোপন করে। একটি শতছিন্ন আঁচলে ঢেকে নিয়েছিল নিজের মুখ আর হাত দুটো। পায়ে মাখলো কাদা। সে কাদা শুকিয়ে তাকে অতি অসহায় রূপ দিল। ছেঁড়া পোশাক আর জীর্ণ শীর্ণ অবস্থা দেখে ওর ওপর সকলেরই দয়া হল। সবাই ওকে ভিক্ষা দিল। পরিচয় জানতে চাইলে সে চুপ করেই রইল। সে শুধু হাতের ভাঙা টিনের পাত্রটা সামনের দিকে এগিয়ে দেয় আর ভিক্ষা নেয়, কিচ্ছুটি বলে না। সমস্যাটা হলো মাসখানেক পরে গ্রামের বেশ কিছু লোকের ঘরে থরের পালুই করা ধানের আড়তে আগুন লাগলো একদিনে। এ যে কোনো মানুষের কারসাজির ফল সেটা তো নিশ্চয়ই বুঝতেই পারছেন, কিন্তু গ্রামের লোক সেটা বুঝতে ভুল করল। তারা সন্দেহ করলো অন্য কিছু। সেই দিনই কে একজন ওই কাঙালিনী ছদ্মবেশীধারী গগনের স্ত্রীকে গ্রামের শেষের ভাঙা কুড়ে ঘরে ঢুকতে দেখে সন্দেহ করেছে। একে একে সবার আর বুঝতে বাকি রইল না যে গগনের বিধবা স্ত্রী ভিক্ষা নিতে গ্রামের ঘরে ঘরে আসে। কুসংস্কারে বিদ্ধ গ্রামের বেশ কিছু লোকজন বলল ওই কাঙালিনী বউটি গ্রামে প্রবেশ করেছে বলেই গ্রামের সংরক্ষিত ফসলে আগুন লেগেছিল সেই দিন। আরও হয়তো সর্বনাশ হবে গ্রামের। ওই কাঙালিনীর দোষের তো আর অভাব ছিল না। তার প্রথম দোষ, সে তার স্বামী সন্তানকে ক্ষুধার জ্বালা থেকে উদ্ধার করে বাঁচিয়ে রাখতে পারেনি। তার উপর সে আবার বোবা, এক ঘরে করে দেওয়া পরিবারের বউ। তাকে গ্রামের লোক অলক্ষী মনে করতে ভাবলো না একবারও। মোড়ল ডেকে ঠিক হলো যে ওকে পুড়িয়ে মারা হবে। একদিন গ্রামের তাবর তাবর লোকজন এসে তুলে আনলে ওই বোবা মেয়েটাকে। তার বয়স ওই 25-26। শরীরে তার এক অদ্ভুত মলিনতা, তা বলে সৌন্দর্য কিছু কম নয়। একদিন রাতে ওকে আধমারা করে পুড়িয়ে মারা হলো নদীর ঘাটে নিয়ে গিয়ে। মৃত্যুর আগে তার সাথে যে কি কি অনাচার হলো তা কেউ স্পষ্ট করে জানে না। ছটফট করতে করতে সে মরে গেল।
পুরো শরীরটাই পুড়ল কিনা তাও আর কেউ দেখল না। যারা গিয়েছিল ওই পাপ কাজ করতে, তারা ভোর থাকতে ঘরে ফিরে এলো যে অলক্ষীর কোপ থেকে গ্রাম এবারে মুক্ত হয়েছে সম্পূর্ণভাবে। আর কোনো চিন্তা নেই। নদীর ঘাটে আর কেউ কোনোদিন যায়নি, অনুমতি ছিল না। এখন ঘাটটা পরিত্যক্ত, কুকুর বেড়ালেরও পাশে ঘেঁষায় না। আমি গিয়েছিলাম একবার, আপনাদের তো সবই বললাম। এইবার বুঝুন, একটা নিষ্পাপ নারীকে অমন করে মারলে কি সে চুপচাপ মোক্ষ পেয়ে শান্তি লাভ করবে? সে তো ফিরে আসবেই। এসেছে, মেরে প্রমাণ করে দিল যে সে আর চুপ থাকতে পারছে না। দুজনকে মেরেছে। চুপ করে সবটা শুনছিলাম আমি আর রামনকুল। রামনকুলের চোখে বোধহয় জল এসেছিল বোবা মেয়েটির যন্ত্রণার কথা অনুভব করে। উনি বলল, জানেন তো, মোড়ল বাড়ি অর্থাৎ আমার বাড়ির দুজন মারা গিয়েছে গাড়ি চাপা পড়ে। যে দুজন ওই বোবা কাঙালিনীকে পুড়িয়ে মারার সাজা ঘোষণা করেছিল। এ তো অভিশাপ, একের পর এক মৃত্যু। একদিন গ্রামটাকে উজাড় করে দেবে বলে দিল। আপনারা কিছু করুন, নইলে মরুকের থেকেও বেশি ক্ষতি হবে আমাদের। কিন্তু তুমি এত সব জানলে কিভাবে? কেনই বা আমাদের ভরসা করছো? উনি এক ফালে হাসল, তারপর বলল, আমার মন মস্তিষ্ক বলছে আপনারাই এই সমস্যার কিনারা করতে পারবেন। আমি সব জেনেছি নিজের চেষ্টায়। আমার পরিবারই পাপের সাথে যুক্ত হয়েছিল সরাসরি। নিজের পরিবারের পাপকে খণ্ডন করার চেষ্টা করছি মাত্র। হাত জোর করলো ছেলেটি। আমি জিজ্ঞাসা করলাম, ভবানী তান্ত্রিককে নিয়ে কিছু জানো তুমি? উনি দুদিকে ঘাড় নেড়ে জবাব দিল, না, ভবানী তান্ত্রিকের বাসায় আমার যাওয়ার অনুমতি নেই। আর কথা হলো না তেমন কিছু। আকাশে মেঘ কড়কে উঠল। রামনকুল ফণিকে জিজ্ঞাসা করল, বাতাসটা ঠিক লাগছে না, বৃষ্টি নামতে পারে। তুমি একা একা বাড়ি যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো, আপনারা সে নিয়ে চিন্তা করবেন না। রামনকুল ধমকে বলল, সব ঠিক আছে, কিন্তু একা একা এত দূরের পথ যাওয়াটা তোমার জন্য নিরাপদ নয়। আমি তোমায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি বরং। উনি বোধ হয় কিছুটা আবেগী হয়ে পড়েছিল। সে বলল, আমি জানি আপনারা বড্ড ভালো মানুষ। রামনকুলকে বাড়ি পৌঁছে দিয়ে আসার আগেই আমার সাথে ফণির একবার চোখাচোখি হলো। সে বলল, চলি ঠাকুরমশাই। তার চোখে স্পষ্ট আমি এক প্রকার পীড়া দেখতে পেলাম, আর সেই সাথে তার একটি আকুতি। এই গ্রামকে আপনি বাঁচান, কানে কানে এই কথা যেন কেউ বলল আমায়। রামনকুল বলল, তুমি গিয়ে শুয়ে পড়ো তারানাথ, আমি ফণিকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমি সম্মতি দিলাম। এই গ্রাম সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম, যদিও তখন আমার কাছে সবটা স্পষ্ট নয়। ভবানী তান্ত্রিকের চরিত্র বুঝতে হবে আমায়, নইলে এই সমস্যার সমাধানে সহজভাবে এগোনো যাবে না। রামনকুল ফণিকে নিয়ে চলে গেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঘরে চলে এলাম। সৎগোপালের সাথে একবার দেখা করা উচিত মনে করে সেই ঘরে গেলাম, যে ঘরে ওকে পাওয়া যাবে বলে আমার মনে হলো। মণিকণা যে ঘরে ঘুমোচ্ছিল কাল রাতে, দরজা হাট করে খোলা। দেখলাম সৎগোপাল জড়সড় হয়ে ঘুমোচ্ছে বিছানার এক পাশে। মায়া হলো ওকে দেখে। স্ত্রীর প্রতি ওর টান কম ছিল বলে মনে হয়নি একবারও। ধকল গেছে ওর কয়েকদিন ধরে। আমি আর ওকে বিরক্ত করলাম না। বেরিয়ে আসতে যাব, এমন সময় দেখি দরজার পাশের একটা চৌকি টেবিলে একটা তাবিজ। মনে পড়ল এই তাবিজটাই তো গতকাল রাতে মণিকণা পড়েছিল। আমি লক্ষ্য করেছিলাম, সম্ভবত এই তাবিজটাই ভবানী তান্ত্রিক দিয়েছিল ওকে। ওটা হাতে তুলে নিলাম। মনে পড়ল ভবানী তান্ত্রিকের জ্বলন্ত মুখটা, সেই বিকট হাসিটা। কপালে কালো তিলক টানা মুখটা আমার মনে বিদ্যুতের মতো ভেসে উঠল কয়েকবার। আবার শুনতে পেলাম সেই হাসির শব্দ।
যেন আমারই বুকে বেজে চলেছে শব্দটা। তাবিজ, কবচ, মন্ত্রপ্রত জল এসব নিয়ে আমিও তখন কম জানতাম না। এই তাবিজ হাতে নিয়েই আমি বুঝেছি এই জিনিস প্রাণ শোষক। যে মানুষ এই ধরনের তাবিজ ধারণ করে তাদের প্রাণ নাশ হয় অচিরেই। বুঝতে বাকি রইল না আর কিছু। মণিকণা আর গোসাই বাড়ির ছোট বৌমার মৃত্যুর জন্য ওই ভবানী তান্ত্রিক দায়ী। কিন্তু লোকটার মতলব কি? শোনা গেছে বছর 6 হলো লোকটা এই গ্রামেই থাকে। গ্রামের লোকের উপকারও করেছে বহুবার। তবে কেন সে এমন কাজ করতে যাবে? রামনকুল ফিরে এসেছে। যাওয়ার পথে তার সাথে ফণি অনেক গল্প করেছে শুনে খুশি হলাম। তবে আমার মনে বারে বারে বেজে উঠছিল ভবানী তান্ত্রিকের ওই পিটকের হাসি আর ওর কথাগুলো। ওদের কপালে মৃত্যু ছিল পূর্বলিখন। আমি জানতাম। আমি বলে দিয়েছিলাম ওদের পরিবারের লোকজনদের সবাইকে। সেই সাথে মন্ত্রপুত একটা তাবিজ দিয়েছিলাম যাতে কষ্ট না পেতে হয় মরবার সময়। মনে মনে ভেবে নিলাম, না না, দুয়ে দুয়ে ছাড় আমাকে করতেই হবে, আর দেরি করা যাবে না। নগেন্দ্রবাবু সকাল সকাল আমাদের ঘরে এসে অভ্যর্থনা জানালো। তারপর আমাকে বলল, শুনুন না মশাই, আমার একটু হাতখানা দেখে দেবেন? আমি অবাক হলাম না, হাসলাম কেবল। বললাম, আপনি যে ঘোর নাস্তিক মশাই, আপনার হাত দেখা কি আমার সাধ্য? হ্যাঁ, একদম সঠিক যে আমি ঘোরতর নাস্তিক। তবে গ্রহের ব্যাপার স্যাপারগুলো বিশ্বাস করি আর কি। আমার বাবা রঘুনন্দনও বিশ্বাস করতেন এসবে। তার জানা ছিল গ্রহ বশ করার কায়দা। আমাদের ঘরেও একসময় হস্তরেখা বিশারদ আসতেন নিয়মিতভাবেই। খুব সেবা পেতেন এ বাড়িতে। ছেলেবেলায় মনে আছে আমাকে একখানা আংটি দিয়েছিলেন তিনি। আমি বড় হওয়ার পর আর কোনোদিনও তাকে এ বাড়িতে আসতে দেখিনি। আপনি হাতটাত পর্যবেক্ষণ করতে পারেন বলেই জানি, তাই আপনাকেই অনুরোধ করলুম আর কি। হ্যাঁ, কিছু মনে করলেন না তো ঠাকুর মশাই? হ্যাঁ, আমি প্রসঙ্গটা কৌশলে গুড়িয়ে দিলাম। বলি, আপনি ভয় পেয়েছেন কখনো? না, খামোখা ভয় পাবো কেন? হ্যাঁ, কাকেই বা ভয় পাবো? ভূতও নেই আর ভগবানও নেই। আর মানুষকে তো ভয় পাওয়ার কথাই নেই। সবাই আমাকে খুব মান্যি করে। এই গ্রামের কথাই ধরুন না, কোনো বড় সিদ্ধান্ত হলে আমার পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। আমি তো এই গ্রামের মোড়ল হব এই সামনের বছরেই। আপনি তার মানে এই গ্রাম সম্পর্কে বিস্তারিত জানেন? আজ্ঞে। তাহলে বলুন, এই গ্রামের কোনো নারীকে কি পুড়িয়ে মারা হয়েছিল? আমার প্রশ্ন শুনে বাজ পড়ল যেন নগেন্দ্রর মাথাতে। সে এক কথায় বলল, আপনি কি করে জানলেন বলেন তো মশাই? এইসব নিয়ে তো এই গ্রামে আর কেউ কথাও বলে না। আপনি কি অতীত দেখতে পান নাকি? আমি হাসলাম। নগেন্দ্র খুলে বলল বিষয়টা। সে যে গগনের বোবা অসহায় স্ত্রীকে পুড়িয়ে মারাতে যোগ দিয়েছিল সে কথাও সে স্বীকার করল একটু দ্বিধান্বিত হয়ে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি তো নাস্তিক, কুসংস্কারেও আপনার থাকার কথা নয়, তবে কেন এই পাপ কাজটায় যোগ দিলেন? এক অসহায় নারীকে মৃত্যুদণ্ড দেওয়ার দায় কেন নিলেন বলুন তো? নগেন্দ্র চুপ করে রইল। ঢাকতে চেষ্টা করলো বাকি ব্যাপারটা। সে যে ওই মেয়েটিকে ভোগ করতেই ওকে পুড়িয়ে মারার উদ্যোগটা নিয়েছিল সেটা সে কোনো মতেই স্বীকার করে উঠতে পারল না। আমরা ফণির কথা কিছু বললাম না। রামনকুল যুক্তি করেছিল ফণি আমাদের সবটা জানিয়েছে বলে সে যেন বিপদে না পড়ে। এমনিতেই ফণি ওকে কাল পই পই করে বলে দিয়েছে তার কথা যেন আমরা কাউকে বলে না দিই। রামনকুল রাতে ফিরে আমাকেও বারণ করে দিয়েছে ওর কথা যেন না পারা হয় কোনো প্রসঙ্গে। যাই হোক, নগেন্দ্র খানিকক্ষণ পর চলে গেল ওই ঘর থেকে। বলে গেল কাজে যেতে দেরি হয়ে যাবে, না উঠলেই নয়। হাত দেখার কথা সে আর বলতে পারল না। শেষবারের মতন আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে খানিকক্ষণ তাকিয়ে থেকে বেরিয়ে যেতে উদ্যত হল। এবার পালা ছিল ভবানী তান্ত্রিককে পাকড়াও করার। তার দুষ্কর্ম যে দুটি স্ত্রীলোককে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দিয়েছে
তার মধ্যে আবার একজন ছিল অন্তঃসত্ত্বা, তিনটে প্রাণের হত্যাকারী। ওই ভণ্ড তান্ত্রিকের রহস্য উন্মোচন না করলেই নয়। রামনকুল আমার সঙ্গে ছিল। ওকে ভবানী তান্ত্রিকের প্রাণনাশক তাবিজের কথা আমি সবটাই জানিয়েছি। সে আমাকে সর্বতভাবে সাহায্য করতে প্রস্তুত। আর ফণির উপর রামনকুলের টান জন্মেছে। সে যে তার প্রার্থনার কথাও ফেলতে পারবে না। এই গ্রামকে উদ্ধার করা যে এমন অবস্থায় আমাদেরই কর্তব্য। দুপুরের খাওয়া দাওয়া সেরে সদগোপালকে জানিয়ে বেরিয়ে এলাম আমরা। ঠিক হয়েছে আগামীকাল আমরা বোধনপুরের উদ্দেশ্যে রওনা দেব। তাই আজকেই যা করার তা করতে হবে। ঠিক হলো, আগে যাব ভবানী তান্ত্রিকের বাটিতে। রামনকুলকে বললাম গায়ের চায়ের দোকানে বসে আমার জন্য অপেক্ষা করতে। আমি একাই যাওয়ার পরিকল্পনা করলাম ওখানে। দুজন মিলে গেলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আর কি। কদবেলের গাছগুলোর আড়ালে যে উঁচু উঁচু ঝোপঝাড়গুলো ছিল শিমুল গাছের পাশে, ওর পিছনেই বসে রইলাম। চোখ বাড়িয়ে দেখতে পেলাম লোকটা একা নেই। বেদিতে বসে রয়েছে 2-4 লোক। একজন রুগ্ন দেহের মহিলা শুয়ে রয়েছে ভবানীর ঘরের দাওয়ায়। ভবানী ভান করছে স্ত্রী লোকটিকে নিরীক্ষণ করার। কিছু পরে একটা তাবিজে মন্ত্র পড়ে দিয়ে মেয়েটির গলায় পরিয়ে দিল সে। আমি বুঝতে পারলাম এই তাবিজও প্রাণচোষক। রক্ত শূন্য হয়ে মারা যাবে মেয়েটি যদি এই তাবিজ পড়ে থাকে। পরিকল্পনা বদলে ফেললাম আমি। এখন আর ভবানীর উপর নজর রেখে কাজ নেই, বরং এই পরিবারটি মেয়েটিকে নিয়ে বেরোলে আমি ওদের সৎ পরামর্শ দেব তাবিজটি খুলে ফেলার। করলামও ঠিক তাই। এই পরিবারটিও ভবানীর মুখে সেই একই সিদ্ধান্ত শুনল। তার পক্ষে সম্ভব নয় মেয়েটিকে উদ্ধার করা, তবুও সে তাবিজটি দিল তাকে যদি কোনো কাজ হয়। গ্রামের মুখে ঢোকার আগে ওদের পথ আটকালাম আমি। প্রথমেই আমার কথা না শুনলেও অনেক কথাই ওদের বোঝালাম ওই তাবিজে মেয়েটির ক্ষতি অবশ্যম্ভাবী। ওরা শেষ পর্যন্ত রাজি হলো তাবিজটি খুলিয়ে নিতে। আমি ওদের অনুমতি নিয়ে মেয়েটির শরীরের উপর একটি মন্ত্র প্রয়োগ করলাম। চোখ খুলল মেয়েটি। আমার উপর ওর পরিবারের লোকের বিশ্বাস ফিরে এলো। সঙ্গে সঙ্গে শুনলাম মেয়েটি গত 3 দিন ধরে পাগলামি করছে, গলা কাঁপিয়ে চিৎকার করছে রাত্রিবেলা। দিনের বেলা শুধু ঘুমিয়ে থাকছিল সে। মুখ চোখে জল দিলেও সে ঘুম ভাঙছে না কিছুতেই। আমি স্পষ্টই বুঝতে পারছিলাম মেয়েটির শরীরে বাসা বেঁধেছে এক প্রেত। মণিকণা আর গোসাই ঘরের ছোট বউয়ের সাথেও একই ঘটনা ঘটেছিল। কিন্তু এই প্রেতটি কি? গগনের বউয়া স্ত্রী, যার আত্মার কোনো সদ্ব্যবস্থা হয়নি? বিষয়টা নিয়ে নিশ্চিত হচ্ছিলাম আমি ক্রমেই। টের পাচ্ছিলাম ভবানী তান্ত্রিক বিষয়টার সাথে সরাসরি যুক্ত। আর দেরি করবার উপায় নেই। গ্রামের লোকেদের ক্ষতি রুখতেই হবে, নইলে এই গ্রাম অচিরেই শ্মশান হয়ে যাবে। তখনই একবার নদীর পাড়ের দিকে গেলাম আমি। সেখানে কিছু পাওয়া যাবে বলে আমার ধারণা হলো, যদিও সে ধারণা অস্পষ্ট, অনিশ্চিত। আমি নদীর দিকে গেলাম। লাল একটি কাপড় শুকনো লিকলিকে বাঁশে জড়িয়ে দেওয়া রয়েছে একটি ঘাটের প্রান্তে। বুঝতে বাকি থাকলো না যে এই হচ্ছে সেই ঘাট, যে ঘাটে ওই বোবা কাঙালি মেয়েটিকে অত্যাচার করে পুড়িয়ে মারা হয়েছিল। আমি আর সব ঘাটগুলো ঘুরে দেখলাম। নদীটা কেউ ব্যবহার করে না, পরিত্যক্ত এক প্রকারের বলা যায়। খানিকক্ষণ বসলাম আমি। দেখলাম কুকুরেরা আসছে জল খেতে। রৌদ্রের প্রখরতা এত যে আমারও ছাওয়ার প্রয়োজন বোধ হলো। একটা ঘাটে কোনো কুকুরকে জল খেতে যেতে দেখলাম না। এমনকি ওই ঘাটে, যে ঘাটে ওই নির্মম কাণ্ডটা ঘটেছিল, সেই ঘাটের উপর একটা জাম গাছ রয়েছে, অথচ সেই গাছের ছায়ায় শূন্যতা ছাড়া কিচ্ছু নেই। আমি উঠে গিয়ে ওই বৃহৎ জাম গাছের ছায়ার তলাতেই বসলাম। একটা পোড়া গন্ধ পাচ্ছিলাম বসে থাকতে থাকতে। ওই গাছের তলাটা ঘুরে দেখতে ইচ্ছে হলো। চোখ আমার কপালে উঠল বটে। গাছের এক পাশে
একটা ছেঁড়া শাড়ির টুকরো পড়েছিল। ঘাসে আর কাঁটায় আটকা পড়ে দূরে উড়ে যেতে পারেনি। এই নিশ্চয় সেই কাঙালির শাড়ি, শতচ্ছিন্ন ধুলোতে মাখামাখি। বুঝতে পারলাম আরো কিছু মিললেও মিলতে পারে এখানে। নদীর ওই পাড়টার আশপাশটা ভালো করে খুঁজে আরো একটা জিনিস আবিষ্কার করলাম। একটা তন্ত্র সাধনার জন্য সজ্জিত আসন, মাথার খুলি হাড়গোড় দিয়ে ঘেরা। সহজে এদিকটা চোখে পড়ে না বলেই হয়তো এদিকটায় আসন করা। আমি এতক্ষণ এই জায়গাতে ছিলাম, কিন্তু আমারও চোখে পড়তে সময় লাগলো। যাই হোক, এখান থেকেই যে সমস্যার সমাধান পাওয়া যাবে তা বুঝলাম। সমস্যা যেখানে লুকিয়ে থাকে সেখান থেকেই তো তার সমাধানও মেলে। সেদিন ছিল অমাবস্যার বিশেষ তিথি। আমি বেশ ভালো করে দেখেই বুঝতে পারছিলাম এ আসন গত কয়েকদিনের মধ্যেই প্রতিষ্ঠা করা হয়েছে। ওই দিনটাকে কাজে লাগিয়েই হয়তো এখানে কাজটি সম্পন্ন করবে সে, যে এই আসন প্রস্তুত করেছে। এই আসন প্রতিষ্ঠা করতে পারে সে নিয়ে আমি একেবারে নিশ্চিত। আজ সন্ধ্যে এই দিকটায় আসবো ঠিক হলো। একা আসবো না, ভবানী তান্ত্রিকের পিছু নিয়ে তারই সাথে আসবো। দ্রুত আমি রামনকুলের কাছে ফিরে গেলাম। তাকে জানালাম আমার এই শেষ পরিকল্পনাটা। সে একটু ভয় পেয়ে সে বুঝতে পারলাম। তাকে আশ্বস্ত করতে বললাম, তুমি আমার বলে দেওয়া কিছু সামগ্রী নিয়ে রাতে এসো। একা আসতে বলছি না, গ্রামের কয়েকজনকে সঙ্গে নিয়ে এসো। তাদেরও জানা দরকার এই কুফল যে তাদেরই পাপের কারণে। সন্ধে নেমেছে আগেই। শেষ প্রহরের শেষ ঘন্টাটা আবার কাটলো ভবানীর বাসার বাইরে ঝোপে গা ঢাকা দিয়ে। লোকটা ওর ঘরের ভিতরে ঢুকেছিল। বেরোনোর আগে আশপাশটা ভালো করে লক্ষ্য করে নিল। কারোর উপস্থিতির টেরটিও পেল না সে। ধীর পায়ে হাঁটা লাগালো। অন্ধকার সবে নামছে তখন। গাছের ছায়ায় গোলাটে হয়ে এসেছে মাটি। মেঘ তখন জমাট কালো। বারবার কড়কড়িয়ে উঠছিল মেঘটা। বিকেল থেকে ঝোড়ো হাওয়া বইছিল। সবাই ভেবেছিল কাল বৈশাখী হবে, কিন্তু ঝড়টা যে এত দেরি করে আসবে তা কে জানত। অন্ধকারের মেঠো আলবে লোকটা নেমে যেতে লাগলো নদীর অব্যবহৃত সেই ঘাটের দিকে, যে ঘাটে একটা সামান্য প্রাণীও জল খায় না। আমি আমার দুই চোখে বিষয়টা সম্পূর্ণ দেখব ঠিক করে রেখেছিলাম। লোকটা তো আর জানে না যে আমি সেই সন্ধে হওয়ার আগে থেকে তার পিছু নিয়েছি। একটা পুলিশ স্থানে নামিয়ে রাখলো সে। তাতে কোনো জন্তু লোক। আরও সময় পেরোলো। ভবানী আমার ধারণাকে সম্পূর্ণ সত্য প্রমাণ করে সেই হাড় দিয়ে সাজানো আসনে গিয়ে বসল। ওর হাতে কিছু সামগ্রী। জামফলের গাছটার একপাশে কৌশল করে দাঁড়ালাম। দেখলাম একটা মাঝারি আকারের পাথরের পাত্রে লাল তরল। এ যে রক্ত তা নিয়ে আমার সন্দেহ ছিল না। একটা কলা পাতার মোড়ক খুলে এক পাশে একটা মাটির পাত্র ধুনো জাতীয় একটা পদার্থে পরিপূর্ণ। আরও দু একটা জিনিস ছিল যেগুলো দূর থেকে আমি প্রথমে ঠাহর করতে পারিনি। একটু সময় নষ্ট না করে ভবানী করলো কি, একটি কুণ্ড প্রস্তুত করলো। আগুন জ্বলতে সময় লাগলো তখন, প্রচন্ড বাতাস বইছিল বলে। আগুন জ্বলে উঠতেই একটা খসখসে হাসি হেসে উঠল সে। যে গাছের তলায় আমি দাঁড়িয়েছিলাম সেই গাছ থেকে ফড়ফড় করে 3-4টে পাখি উড়ে গেল পরপর। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। সুযোগ তখনও আসেনি আমার প্রকাশ্যে আসার। এমন সময় ঝড় উঠল প্রবল বেগে। বৃষ্টির কোনো নাম গন্ধ নেই। এখানে যে তন্ত্রযজ্ঞ হবে সেটা যে হিতকর নয় বুঝতে পারছিলাম রক্তের পাত্রটা দেখে। আর ভবানীর হাসি সর্বনাশের ইঙ্গিত দিচ্ছিল প্রথম থেকে। অগ্নিকুণ্ডের আগুনে আহুতি দেওয়া হলো একে একে বেশ কয়েকটি সামগ্রী। জয় মা বলে চেঁচিয়ে উঠল ভবানী।
আহুতি দিল রক্তের উপর আঙুল ডুবিয়ে, কয়েক ফোঁটা আগুনে ছিটিয়ে দিয়ে। ঠোঁটে তার অনবরত মন্ত্র চলছে সর্বনাশে। বিড়বিড় করছে সে। শক্তি কামনা করতেই আরাধ্যা দেবীর কাছে তার এই সাধনা, সেটা বুঝতে পারছিলাম ক্রমশ। আমার চক্ষু স্থির হলো খানিক সময় কাটতেই। আগুনের উল্টো পাশে একটা গাঢ় রঙের ছায়া দেখলাম ছটফটিয়ে উঠছে। ক্রমে তার মুখচ্ছবি আর দেহের আকৃতি ফুটে উঠছিল। একসময় স্থির হলো ছায়াটি। স্পষ্ট তখন ওকে দেখা গেল। এটি স্ত্রী লোকের ছায়া। মুখখানা মায়াবী, তবে মলিনতা ছেয়ে আছে। কপালে মনে হচ্ছিল কাটা একটা দাগের রেখা। পরনে কিছুই ছিল না তার। চোখ দুটো খুব অশান্ত, যেন খুঁজে চলেছে কিছু। ভবানী এবার ছায়াটার চোখের দিকে মুখ তুলল। তার ঠোঁট দুটো কি পেয়ে উঠল। কিরে মা, তুই এত দেরি করে দিলি আজ? তোকে তো বলেইছিলাম এ অভাবর সাথেই আমি যজ্ঞে বসবো। তোকে মুক্ত করবার জন্য আমি অপেক্ষা করে আছি রে। গ্রাম উজাড় হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। তুই শূন্যে বিলীন হয়ে যাবি, মুক্তি হবে তো। আনন্দ কর, আনন্দ কর। ছায়াটা তুলে উঠল। কোনো শব্দ করল না সেই প্রেত। ভবানী আবার বলে উঠল, শোন, তোকে যারা নষ্ট করেছিল তারা আর কেউ বাঁচবে না। যারা তোকে পুড়িয়ে শেষ করেছিল রক্ত বমি করে মারা যাবে। আর যন্ত্রণা থাকবে না তোর, থাকবে না। আর কোনো যন্ত্রণা তোর থাকবে না, থাকবে না। এই প্রেত তবে সেই বোবা কাঙালির প্রেত, যাকে পুড়িয়ে মারা হয়েছিল। সে এখানেই আছে। হিসিয়ে একটা শব্দ আমার কানের পাশ ঘেঁষে চলে গেল। ভবানী সজাগ হলো। চেঁচিয়ে সেই প্রেতকে উদ্দেশ্য করে বলল, কি রে মা, কিছু বলতে চাস তুই? দাঁড়া, আমি তোকে ভাষা দিচ্ছি। তুই চেষ্টা কর, বল আমায় কি বলতে চাস, বল, চেষ্টা কর মা। এই বলে সে কাঁচা রক্তের কয়েক ফোঁটা ছিটিয়ে দিল ওই প্রেতের মুখের দিকে। সে বোবা প্রেত আর দেরি না করে ঋণ ঋণে কণ্ঠে বলতে লাগলো, এখানে একজন এসেছে ঠাকুর, গাছের পাশে চুপটি করে দাঁড়িয়ে আছে। ও তোমার সাধনায় বাধা দিতে চায়। তুমি ওকে তাড়িয়ে দাও ঠাকুর। ভবানী উঠল না। যজ্ঞের আসন ছেড়ে ওঠা অত সহজ কাজ নয়। আসনে বসে বসেই সে চিৎকার করল, কে ওখানে? আমি নিজেকে আড়াল করার প্রয়োজন মনে করলাম না। বেরিয়ে এসে দাঁড়ালাম। নদীর দিকে ভবানীর মুখ ফেরানো। আমি ওর পিঠ বরাবর এগিয়ে গেলাম। ছায়াটা ওর মুখোমুখি হওয়ার দরুন আমারও মুখোমুখি। কে তুমি? কি চাও? সামনে এসে দাঁড়াও। আমি বললাম, তার আর প্রয়োজন নেই তান্ত্রিক। আমায় তুমি এর আগেও দেখেছ। গতকাল আমি আমার বন্ধুকে নিয়ে তোমার বাসায় গিয়েছিলাম। আমার প্রশ্নের সদুত্তর তুমি দাওনি, তাই আমাকে এত দূর আসতে হলো। ও, আমি কে সেটা বুঝতে পেরে ভবানী একটুক্ষণ চুপ করেই বসে রইল। সেই কাঙালির প্রেতের ছায়া ছটফটিয়ে উঠল বার কয়েক। তুমি তোমার সঠিক পরিচয় দাও, দেরি না করে। তোমার এহেন দুঃসাহসের কারণ ঘটল কেমন করে? তুমি আমার কাছে বাধা দিলে কোন উদ্দেশ্যে? আমি জিজ্ঞাসা করলাম, তার আগে তোমার উদ্দেশ্য বলো ভবানী তান্ত্রিক। তুমি কেন এই গ্রামের ক্ষতি চাইছো? কেনই বা প্রাণ শোষক তাবিজ দিচ্ছ তোমার শরণার্থীদের? ভবানী হাসল। তারপর ওর হাসি থামিয়ে কুঁকিয়ে কেঁদে উঠল। ওকে কাঁদতে দেখে আমি বিস্মিতই হয়েছিলাম বটে। কাঁদতে কাঁদতেই ও কথা শুরু করলো। আমি এ গ্রামে এসেছিলাম বেশ কিছু বছর আগে। সবাই আমাকে বেশ আপন করে নিল কয়েকদিনেই। কাউকে প্রেতে আক্রমণ করলে, কারোকে ভূতে ধরলে আমার কাছেই সমাধান মিলত বলে দূর গায়ের লোকও আমাকে মান্যি করত। একসময় গ্রামে এলো বলেরা, লোক মরল অনেক,
পরের বছরই পড়ল খরা। আমি একটি যজ্ঞ বসালাম সবার অনুরোধে। মড়ক চলে গেল সেই যজ্ঞের কয়েক মাস পরে। গ্রামটা আবার সুস্থ হতে শুরু করেছে। আশেপাশের গ্রামে তখনও মড়ক চলছে। আমাকে পাশের একটি গ্রাম থেকে ডেকে নিয়ে গেল কয়েকজন। সেখানেও যজ্ঞ করতে হবে। ফিরে এসে শুনলাম এক ঘরে করে দেওয়া পরিবারের একটি বোবা মেয়েকে অপশক্তি সন্দেহ করে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। আমি বুঝতে পারলাম এ সর্বনাশের ফল গ্রামটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। আর আর হলো তাই। গ্রামের বেশ কিছু বাড়িতে দুর্ঘটনা ঘটতে থাকলো। আমার কাছে ছুটে এলো সবাই। মোড়ল ঘরের দুটি লোক চাপা পড়ে শেষ হয়ে গেল। এই নদীর জলে বামুনদের ঘরের ছেলে ভেসে উঠল। একটি বউ মরল রক্ত বমি করে। এর বিহিত করতে আমি এলাম নদীর এই পাড়ে। কাউকে কিচ্ছু ঠিক জানায়নি সেই নিয়ে। সাধনা করে খুঁজে পেলাম একে। ভবানী বলতে বলতে আঙুল তুলে দেখালো কাঙালির প্রেতের দিকে। সে প্রেতের চোখে তখন দপদপিয়ে আগুন জ্বলছে। সে স্থির আগুন চোখে আমায় দেখছে তখন থেকে। ভবানী আবার শুরু করলো ওর কথা। ও হলো সেই বোবা মেয়েটির প্রেত। আমি একটা বিশেষ ক্রিয়া করে ওকে প্রকট করলাম। ও জেগে উঠতেই ওর মুখে ভাষা দিলাম। ও সবটা যখন খুলে বলল, আমার অন্তর কেঁদে উঠল ওর জ্বালার কথা শুনে। বিনা দোষে ওকে আগুনে পুড়িয়ে মেরেছে গ্রামবাসী। শুধু তাই নয়, ওর গায়ে আগুন লাগানোর আগে ওকে ভোগ করেছে কয়েকজন অতিহীন মানব। ওর যন্ত্রণা আমাকে পুড়িয়ে ছাই করে দিল। যন্ত্র পথে আসার আগে আমার নিজের মেয়েকেও কয়েকজন ঠিক এইভাবেই নষ্ট করে পুকুরের জলে ভাসিয়ে দিয়েছিল। সে ঘটনা আমার মনে পড়ে। মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ক্ষমতাই আমার ছিল না সে সময়। ইচ্ছু ছিল না। ক্ষমতার সন্ধানে গৃহত্যাগী হয়েছিলাম। গুরুর সাথে সাক্ষাৎ হলো এক জঙ্গলে। তিনি আমার কথা শুনলেন, দীক্ষা দিলেন আমায়। স্পষ্ট বলেছিলেন, প্রতিশোধ স্পৃহা বড়ই ভয়ঙ্কর। আমি প্রতিশোধের আকাঙ্ক্ষা সে সময় ত্যাগ করেছিলাম আমার গুরুর পরামর্শ। তো এই মেয়েটির যন্ত্রণা আমাকে আবার ক্ষুব্ধ করেছে। আমি এ গ্রামবাসীর কাউকে ছাড়ব না। মুক্তি দেব এই বোবা মেয়েটিকে। হ্যাঁ, একে আমি মুক্তি দেবই দেব। তুমি যতই বাধা দিতে চাও, আমার পরিকল্পনায় ব্যাঘাত ঘটানোর সাধ্য কারও নেই। এতদিনে গ্রামের অর্ধেক স্ত্রী লোকের ওপর ভর করেছে অশুভ প্রেতেরা। ওদের মৃত্যুকে আর কেউ রুখতে পারবে না। পুরুষদের আমি বহুগুণ যন্ত্রণা দিয়ে মৃত্যুদণ্ড দেব। তাই এই সাধনা করছি। তুমি চলে যাও। তুমি এ গ্রামের কোনো লোক নও। বেঁচে যাবে, নইলে তোমাকে আমি ছাড়ব না। তোমাকে আমি শেষ করবই। আমি বুঝতে পারলাম সমগ্র বিষয়টা, তবে এদেরকে দোষ দিতে পারলাম না। অগত্যা এদের ক্রিয়া প্রতিরোধ করতে অন্য উপায় অবলম্বন করতে হলো আমায়। যেমনটা ভেবেছিলাম তেমনটা নয়। তুমি তন্ত্র সাধনা করেছ, অনেক ক্রিয়াতে সিদ্ধি লাভ করেছ। প্রতিশোধের আগুনে তোমার সর্বস্ব সাধনা বিনষ্ট হবে, তা কি জানো তুমি? উত্তর দিল ভবানী। জানি, আমি সব জানি। কিন্তু এই নির্দোষ মেয়েটাকে মুক্তি না দিলে আমি আমার প্রতিজ্ঞা থেকে মুক্ত হব না। এই মেয়েটিকে আমি কথা দিয়েছি, প্রতিশোধের আগুনে গ্রাম শুদ্ধ সকলকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। হ্যাঁ, কিন্তু এই কথা একবারও ভেবে দেখেছো কি এই মেয়েটির মুক্তি অন্য পথেও ঘটতে পারে? মৃত্যুর পর শরীর বিনষ্ট হলেও জীবন বিনষ্ট হয় না। সেই জীবন যদি আবার জন্মগ্রহণ করে এবং সৎকর্ম করে, তবেই তার প্রকৃত মুক্তি। প্রতিশোধে গ্রামবাসীরা মারা যাবে ঠিকই, কিন্তু ওরা কি নিজেদের পাপ সম্পর্কে অবগত হয়েছে এতদিনেও? তুমি তাদের মৃত্যুদণ্ড দেবে ঠিকই,
তারা মৃত্যুবরণ করবার আগে অনুশোচনা করারও সময় পাবে না। পাপের ক্ষয় মৃত্যুতে হয় না তান্ত্রিক, সৎ কর্মে হয়। তোমাকে এই গায়ের লোক মান্যি করে, তুমি তাদের প্রাণ নিয়ে খেলা করো না। বঞ্চিত হবে তোমার আরাধ্য গুরুর আশীর্বাদ থেকে। বরং ওদের বোঝাও, ওদের অবগত করো ওদের করে ফেলা অন্যায়টার সম্পর্কে। এই মেয়েটির সুষ্ঠুভাবে শ্রাদ্ধ শান্তি সম্পন্ন করুক তারা। এই বিদেহীর কাছে মনে মনে স্বীকার করুক তাদের দৃষ্টতা। ভবানী তান্ত্রিকের চোখ বেয়ে জল পড়ছিল বোধহয় সেই সময়। তার রোষ থেমেছে। কাঙালিনী সেই মেয়েটি হিসহিসিয়ে বলল, আমি আমি আবার জন্ম নেব এই গায়ের কোনো ঘরে। আমি আবার জন্ম নেব। বেশ, তবে তাই হোক। সবাইকে শেখাবি মানুষকে বাঁচতে দেওয়াটাই মানুষের ধর্ম। পঙ্গুতা কোনো পাপ নয়। যা এবার, তোর শান্তির জন্য গ্রামের লোককে ক্রিয়া করতে বলবো আমি। যা। এই বলে ভবানী চুপ করল। প্রেতচ্ছায়াটি হাওয়াতে মিলিয়ে গেল ঋণ ঋণে হাসির শব্দ ছড়িয়ে দিয়ে। বৃষ্টি নামতে আরম্ভ হলো। দূর থেকে অনেকগুলো পায়ের শব্দ শুনে বুঝলাম গ্রামের লোকেদের নিয়ে রামনকুল এদিকেই আসছে। কিছুক্ষণ পর স্পষ্ট দেখলাম ওদের। রামনকুলের কাঁধে একটা ঝোলা। বুঝলাম ওতে আমার আনানো কিছু সামগ্রী আছে, যদিও আর তার দরকার নেই। আমার এই সামনে সেদিন ভবানী সকলকে প্রস্তাব দিল, বোয়া মেয়েটির জন্য শান্তি কাজ করা দরকার, নইলে এই গ্রামে মৃত্যু আর আতঙ্ক হয়ে ফিরে আসবে সে। সকলে রাজি হল। রামনকুলকে বাড়ি এসে সব সত্যিটা বললাম আমি। আবার যে নদীর পাড়ে প্রেত দর্শন হয়েছে এই কথা তাকে খানিকটা উত্তেজিত করে তুলল বটে। পরের দিন আমরা আবার ফিরে এসেছিলাম বোধনপুর গায়ে রামনকুলের বাড়িতে। কিশোরী এবার জানলার কাছে উঠে গেল। একটা সিগারেটে আগুন ধরিয়ে বাইরের দিকে তাকালো সে। বৃষ্টি বন্ধ হলো এই সবে। এবার বাড়ি যাওয়ার পালা। কি একটা মনে হতেই আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা সেই ছেলেটি কি যেন নাম? ফণি। সে আপনাদের এত সাহায্য করে কোথায় হাবিশ হয়ে গেল? সে গ্রাম সম্পর্কে এত তথ্য পেলই বা কোথায়? তারানাথ দেখলাম মিটিমিটি হাসছে। বললেন, সেও যে প্রেত। ওই গ্রাম থেকে ফিরে আসবার সময় নগেন্দ্রবাবুকে ওর নাম শোধালাম। তিনি বললেন, ফণি তো মোড়লদের ছেলে, বাইরে গিয়ে পড়াশোনা করত। মড়কের সময় পাড়াপড়শির সেবা উপকার করতে গিয়ে নিজে অসুস্থ হয়ে মারা যায়। শেষটা শুনে মন খারাপ হলো কিনা বলতে পারবো না, তবে ভয় হলো খানিকটা। ঘরের বাইরে আর ভিতরের পরিবেশ তখন নিচ্ছম। শেষ হলো আমাদের আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিক ও বোবা কাঙালিনীর জ্বালাতঙ্ক। আজকের বিভিন্ন চরিত্রে কণ্ঠদান করেছেন তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ইন্দ্রনীল, কিশোরীর চরিত্রে শুভ, বিভূতির চরিত্রে পিনাকি, বিভূতির স্ত্রীর চরিত্রে পিয়ালি, রামনকুলের চরিত্রে নীলাঞ্জন, সৎগোপালের ভূমিকায় সৌরভ, নগেন্দ্রর ভূমিকায় বুবাই, ভবানী তান্ত্রিক চরিত্রে পার্থ, ফণির চরিত্রে সৌভিক, প্রীতিনীর কণ্ঠে পিয়ালি। শব্দ সংযোজন করেছে সৌরিন, সুন্দর প্রচ্ছদটি করেছে রনি। সমগ্র পরিচালনা, প্রযোজনা এবং সূত্রধারের ভূমিকায় আমি রাকিব। কেমন লেগেছে গল্পটা না জানিয়ে যাবেন না যেন। আপনাদের প্রতিটি ফিডব্যাক, কমেন্ট, লাইক সব কিছুই আমাদের অনুপ্রাণিত করে তোলে আরও গল্প আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী গল্পে। আচ্ছা দাঁড়ান, আরেকটা কথা বলবো ভেবেই বলতেই ভুলে গেছি। আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমরা এডিটোরিয়াল টিমের মেম্বাররা বসে বসে পড়ি। আজকে আপনাদের থেকে জানতে চাইব
আজকের গল্পের সাথে মিল রয়েছে এমন একটি প্রশ্ন। আচ্ছা, কারোর ক্ষতি করার শাস্তি কি সত্যি সত্যিই মানুষেরা পায়? এই নিয়ে আপনার কি ধারণা? এই বিষয়ে কোনো ঘটনা মনে থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আমরা আপনার অভিজ্ঞতা পড়ব, সেই সাথে আরও অনেকে পড়বে। শেষ করছি এখানে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম কিন্তু। শুভরাত্রি। শুনতে থাকুন গল্পাসুর।